Hello aspirants, আমি শ্যাম সুন্দর মিশ্রা, WBCS Executive 2019 batch, presently posted at Jhargram District Headquarter as Deputy Magistrate and Deputy Collector. আজকে এই পার্টিকুলার ভিডিওতে আমরা একটা খুবই ইম্পর্টেন্ট টপিক ডিসকাস করব, যেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে খুবই ফেমাস কয়েকটা জাজমেন্টস গুলো ছিল। আমরা জানি যে পরীক্ষায় অনেকবার আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টের যে জাজমেন্ট গুলো থাকে সেখান থেকে কোশ্চেন আসে। 2018 সালে যখন আমরা মেন্সের পরীক্ষা দিয়েছিলাম তখন আমরা দেখেছিলাম যে সেখান থেকে অনেকগুলো কোশ্চেন এসেছিল, খুবই ফেমাস কোর্ট কেস কয়েকটা আছে। এবার যেটা যদি আমরা WBCS পরীক্ষার অ্যাসপেক্টস থেকে বলি, সেই রেফারেন্স থেকে বলি, তাহলে আমাদেরকে কোর্টের খুব একটা ডিটেলসে যাওয়ার কোনো একটা দরকার নেই। কয়েকটা কেস আছে, মানে হয়তো 15টা বা 20টা ইম্পর্টেন্ট কোর্ট কেসেস আছে, যেগুলো জেনে রাখলেই আমরা কোশ্চেন যদি আসে, যেহেতু আমরা জানি মেন্সের পরীক্ষায় MCQ কোশ্চেন্স গুলো আছে, তো মাল্টিপল চয়েস কোশ্চেন্স আমরা ডেফিনেটলি যদি কোর্ট কেস নিয়ে আমরা একটু ধারণা রাখি, দেন উই উইল বি ইন পজিশন টু সলভ দ্য কোশ্চেন্স, আমরা কোশ্চেনটা সলভ করতে পারবো। কিন্তু যেহেতু 15-20টা কেস আছে অ্যান্ড খুবই একটা সিমিলারিটি আছে, মানে কোথাও ফান্ডামেন্টাল রাইটসকে নিয়ে একটা জাজমেন্ট দেওয়া হয়েছে, কোথাও ড্যু প্রসেস অফ ল কে নিয়ে কথা বলা হয়েছে, কোথাও প্রসিজার এস্টাবলিশড বাই ল নিয়ে বলা হয়েছে। সো দ্য ডিফারেন্সেস যেটা আছে, মানে সেগুলো খুবই মাইনিউট ডিফারেন্সেস। তো অনেক সময় কি হয়, একটু গুলিয়ে যায়, একটু মিক্স আপ হয়ে যায়, কোন পার্টিকুলার কেসে কি জাজমেন্ট দেওয়া হয়েছিল সেই জিনিসটা খুব একটা মনে থাকে না। তাই যদি আমরা একবার গল্পর মতন যদি জিনিসটা আমরা শুনে নিই, বুঝে নিই, তারপরে আমাদের মেমোরিতে সবসময় থেকে যাবে। আর পলিটি যেটা একটা খুব ইন্টারেস্টিং টপিক, আর আমরা জানি যে ইট রিলেটস টু দ্য ডেইলি লাইফ অফ আওয়ার্স, আমরা আমাদের জীবনে যেটা ডেইলি কাজ করি, আমাদের যেটা ফান্ডামেন্টাল রাইটস আছে সেইগুলো কোথাও ইনফ্রিঞ্জ হয়, সেটা নিয়ে কোর্ট কেসেসগুলো আছে। সো জিনিসগুলো খুবই ইন্টারেস্টিং, অ্যান্ড ওয়ান্স ওই জিনিসগুলো যদি আমরা একটা কভার করতে পারি, তারপরে আমরা দেখবো যে আমরা এই জিনিসটা কখনো ভুলবো না, আর কাউকে বলতেও একটা গল্পের মতন আমরা বলতে পারবো। আর এই জিনিসটাকে মনে রাখার একটা আরো ভালো জিনিস আছে, আপনি যখন কোনো সোর্স থেকে এটা পড়লেন বা যখন জানতে পেলেন একটা কোর্ট কেস নিয়ে, দেন ইউ ডিসকাস উইথ টু অর থ্রি পিপল। যখন আপনি এই কোর্ট কেসটা কারোর সাথে একবার ডিসকাস করে নেন, দেন হোয়াট হ্যাপেন্স, ইট রিসাইডস ইন ইউর মেমোরিতে খুব লং টাইমের জন্য এটা থেকে যায়। সো আজকে যেটা আমরা প্ল্যান করেছি, আজকে আমরা একটা কেস নিয়ে ডিসকাস করব। এরকমই আমরা 15টা বা 20টা ইম্পর্টেন্ট কোর্ট কেসগুলো আছে সেগুলো আমরা ডিসকাস করব, গল্পের মতন বলবো, যেভাবে বললে হয়তো জিনিসটা খুব মনে থাকবে। সো আজকে আমরা স্টার্ট করব প্রথম কেসটা, যেটা হচ্ছে AK গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস, যেখানে ইউনিয়ন অফ ইন্ডিয়া একটা কনভেনার ছিল। তো সেটা নিয়ে আমরা আজকে ডিসকাশন করব। তাহলে দেখি এই পার্টিকুলার কেসে কি হয়েছিল, এটা আমরা একবার দেখে নেব। তো এই কেসটা হচ্ছে AK গোপালন ভার্সেস স্টেট অফ মাদ্রাস। এই কেসটার ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে AK গোপালন ছিলেন একজন কমিউনিস্ট লিডার। ওনার উপরে বেসিক্যালি, আচ্ছা এই কেসটা হয়েছিল আমাদের 1950-তে আছে। সুপ্রিম কোর্টে যখন যেদিন এই কেসটা হয়েছিল সেটা হয়েছিল অন 19/5/1985। সেখানে কেসটা যেটা হয়েছিল সেটা গোপালনকে নিয়ে হয়েছিল, AK গোপালনকে। AK গোপালন একজন কমিউনিস্ট লিডার ছিলেন। AK গোপালনের উপরে কি ছিল, একটা ওনার উপরে কয়েকটা কেস চলছিল অলরেডি, তারপরে ওনার উপরে আবার একটা কেস লাগানো হয়েছিল, সেটা হয়েছিল PDA 9050, যেটা আমরা জানি প্রিভেনশন ডিটেকশন অ্যাক্ট। এবার যেটা প্রিভেনশন ডিটেকশন অ্যাক্ট, ওখানে কি হয়, যেটা আমরা জানি যে দুরকম ভাবে হয়। একটা হয় পিউনিটিভ, মানে কোনো লোক একটা অফেন্স করে ফেলেছে, তারপরে তাকে শাস্তি দেওয়া যায়। আবার একটা হয় প্রিভেন্টিভ হয়। সো যদি কারো একটা এরকম এক্সপেকটেশন থাকে কি দিস পারসন মে ডু সামথিং রং, এই ক্ষেত্রে প্রিভেন্টিভ করা হয়। তো যখন AK গোপালনকে একটা পার্টিকুলার সেকশন 3A-তে, সেকশন 3(1) অফ PDA 9050, এই সেকশনের আন্ডারে যখন ওনাকে অ্যারেস্ট করা হলো, ইন দ্যাট কেস উনি সুপ্রিম কোর্ট গেলেন। অ্যান্ড সুপ্রিম কোর্ট যাওয়ার যেটা আমরা জানি কি, আর্টিকেল 32-এ আমাদের কাছে রিটগুলো আছে অনেকগুলো, যেটা কনস্টিটিউশনাল রেমেডিস বলি আমরা, সেটা আর্টিকেল 32-এ একটা হ্যাবিস কর্পাস
ইউজ করে উনি সুপ্রিম কোর্ট গেলেন অ্যান্ড সেখানে উনি একটা চ্যালেঞ্জ করলেন এই পার্টিকুলার কেসটাকে। চ্যালেঞ্জ করার যেটা ওনার পার্সোনাল যে কথাটা ছিল সেটা হচ্ছে যে উনি যখন সুপ্রিম কোর্টে গেলেন তখন সুপ্রিম কোর্টে যেটা একটা পাওয়ার হয় যেটা আমরা জানি, সুপ্রিম কোর্ট জুডিশিয়াল রিভিউ করে কোনো জিনিসকে, তো সেই পাওয়ারটা সুপ্রিম কোর্ট ইউজ করতে চাইছিল সেখানে। সো এ কে গোপালন যখন সেখানে গেলেন উনি দুটো কথা বললেন। উনি বললেন যে আমাকে, আমরা জানি যে আমাদের কাছে একটা খুবই স্ট্রং ফান্ডামেন্টাল রাইট আছে, ফান্ডামেন্টাল রাইটস তো অনেকগুলো আছে, তাতে একটা খুবই স্ট্রং ফান্ডামেন্টাল রাইট যেটা হচ্ছে আমাদের আর্টিকেল 21। আর্টিকেল 21 কি বলে আমাদের এটা বলে প্রোটেকশন অফ লাইফ অ্যান্ড লিবার্টি, পার্সোনাল লিবার্টি, এটা বলে 21 বলা হয়েছে কি নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট অ্যাকর্ডিং টু দ্য প্রসিজার এস্টাবলিশড বাই ল। এই পয়েন্টটা আমাদেরকে মনে রাখতে হবে, প্রসিজার এস্টাবলিশড বাই ল মানে বলা হয়েছে কি কোনো লোককে এস্টাবলিশড বাই ল, তো কোনো লোক নো পারসন শ্যাল বি ডিপ্রাইভড অফ হিজ লাইফ অর পার্সোনাল লিবার্টি এক্সেপ্ট জাস্ট ইন কেস অফ প্রসিজার এস্টাবলিশড বাই ল, যদি কোনো প্রসিজার ল থ্রু যদি এস্টাবলিশ করা হয়েছে সে ছাড়া অন্য কোনোভাবে লোককে ডিপ্রাইভড করা যাবে না। সেটা আমাদের আর্টিকেল 1 যেটা বলে আমাদের ফান্ডামেন্টাল রাইট আছে আমাদের। আর আর্টিকেল 1 কে আমরা একটা আরো জিনিস জানি যে বিকজ অফ দিস কাইন্ড অফ থিং অনলি আর্টিকেল 21 is also known as bedrock of ফান্ডামেন্টাল রাইট। কেন কি আমাদের যতগুলো ফান্ডামেন্টাল রাইটস আছে আমরা দেখব কোনো না কোনো ভাবে দিস ইজ দি মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এটাই একটা বেডরক আমাদের ফান্ডামেন্টাল রাইটস এর, তার উপরে অন্যগুলো ফান্ডামেন্টাল রাইটস যেগুলোকে দাঁড় করানো হয়েছে। সো আর্টিকেল 21 ইজ ওয়ান অফ দ্য মোস্ট ক্রিটিক্যাল ফান্ডামেন্টাল রাইট। তারপর এখানে এ কে গোপালনের যেটা কথা ছিল উনি বলছিলেন কি আমাদেরকে এটা বলাই হয়েছে আমাদেরকে একটা পার্সোনাল মানে কি লিবার্টি আছে অ্যান্ড তারপরে ওনার যেটা যুক্তিটা ছিল যে আন্ডার আর্টিকেল 1914 যেটা আমরা জানি সেটা বেসিক্যালি 19(1)(d) বলি, 4 বললে হবে না। 19(1)(d) তে আমরা জানি যে আমাদেরকে একটা ফ্রিডম আছে কি আমরা উই ক্যান মুভ এনিওয়্যার থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, সেই ফ্রিডমটা আমাদের আছে, আমরা যেখানে সেখানে মুভ করতে পারি। তাহলে এ কে গোপালনের একটা কথা ছিল কি যখন আমাকে 19(1)(d) তে বলা হয়েছে যে আই ক্যান মুভ থ্রু আউট দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, তখন এই যে 21-এ প্রসিজার এস্টাবলিশড বাই ল যেটা আছে, প্রসিজার এস্টাবলিশড বাই ল সেটাই ভুল আছে। মানে ওনার বলার ছিল যে ল যে জিনিসটা এটা ভুলভাবে তৈরি করা হয়েছে, মানে ওনার ছিল যে প্রিভেন্টিভ ডিটেকশন অ্যাক্ট যেটা 1950 যেটা বানানো হয়েছে সেটা ভুলভাবে বানানো হয়েছে। এটা নিয়ে আর্গুমেন্টটা ছিল যে আমার 21 যেটা আছে 21-এ যে জিনিসটা বলা হয়েছে প্রসিজার এস্টাবলিশড বাই ল, so the law has been made because law is in the contradiction and law is not conforming the article 19(1)(d) যেখানে আমাদেরকে বলা হয়েছে যে আমরা ফ্রি আছি টু মুভ এনিওয়্যার। সো তারপরে যখন কোর্ট কেস হলো তখন মোস্ট অফ দ্য যারা জাজেস ছিলেন ওনারা বললেন যে আমরা 19(1)(d) কে কানেক্ট করতে পারি না আর্টিকেল 21 থেকে, কেন কি আর্টিকেল 21 সেপারেট আছে অ্যান্ড আর্টিকেল 19(1)(d) অনেকই সেপারেট আছে, উই ক্যান নট কানেক্ট দিস থিংস। তখন এ কে গোপালন আবার একটা ন্যাচুরাল জাস্টিসের কথা বললেন, বেসিক্যালি ন্যাচুরাল ল এর কথা বললেন। ন্যাচুরাল ল কি হয়, সমস্ত সেই লগুলো যেটা আমরা মনে করি যে লাইক কাউকে হার্ম করা ইটস নট গুড, তারপরে লাইক কারো জমিতে ঢুকে যাওয়া ট্রেসপাসিং করা দিস ইজ নট গুড। সো বেসিক্যালি ন্যাচুরাল ল সেজ ইট ইজ লাইক ইটারনাল অ্যান্ড আনচেঞ্জেবল প্রিন্সিপালস ফাউন্ড ইন দ্য নেচার, যেগুলো ইটারনাল অ্যান্ড যেগুলো আনচেঞ্জেবল প্রিন্সিপালস আছে আমাদের নেচারে সেই জিনিসগুলোকেই আমরা ন্যাশনাল ল এর অ্যাম্বিটে আনি। আর এ কে গোপালনের কথা ছিল যে পিডিএ লটা যেটা আছে প্রিভেনশন ডিটেনশন অ্যাক্ট যেটা আছে ইট ইজ আগেইনস্ট দ্য ন্যাচুরাল ল। তারপরে তখন কথাটা দাঁড়ালো কোর্টের সামনে দুটো জিনিস খুবই ইম্পর্টেন্ট জিনিস, যে কোর্ট কোন জিনিসটাকে বেশি গুরুত্ব দেবে, whether court will give more importance to the
ল মেড বাই দ্য স্টেট লেজিসলেচার, স্টেট যেটা ল তৈরি করেছে সেই লটাকে বেশি ইম্পর্টেন্স দেবে, না ন্যাচুরাল ল যেগুলো বলে সেইগুলোকে বেশি ইম্পর্টেন্ট দেবে। কিন্তু এই পার্টিকুলার কেসে কি হয়েছিল, কেন কি আমরা জানি সুপ্রিম কোর্টের ডিফারেন্ট ডিফারেন্ট ভার্টিগে আমরা পাবো যে জিনিসগুলো অনেক অন্য ভাবে এটা মানে কি জাজমেন্টস গুলো এসছে। কোথাও সুপ্রিম কোর্ট ন্যাশনাল ল কে ইম্পর্টেন্স দিয়েছে, কোথাও আবার ল মেড বাই স্টেট কে পার্টিকুলার কেসে ইম্পর্টেন্স দিয়েছে। এটা প্রথম কেস যেখানে স্টেট যে লটা তৈরি করেছে অ্যান্ড দেন দ্য ন্যাচারাল ল, তার মাঝখানে একটা একটা কম একটা একটা কি বলবো একটা দেখার ছিল যে উইচ ইজ গোয়িং টু প্রিভেল ওভার হুইচ ওয়ান। সো একে গোপালনের কনসেপ্ট ছিল যে ন্যাচুরাল ল দ্যাট শুড বি দ্য সুপ্রিম ল, তাকে মানে কি ভাবনা চিন্তা করে রাখা খুব দরকার। কিন্তু সুপ্রিম কোর্ট এই পার্টিকুলার কেসে যেটা ভার্ডিক্ট দিয়েছিলেন, ওনাদের ভিউটা একটু লার্জার পার্সপেক্টিভ না বলে একটা স্মল লেভেলের দেখেছিলেন। আর তার এই জিনিসগুলো খুবই ক্রিটিসাইজ করেছিলেন অনেকেই যারা মানে কি ল নিয়ে যারা কাজ করেন। দ্য পিপল হ্যাজ ক্রিটিসাইজ সুপ্রিম কোর্ট ফর দিস, কেন কি সুপ্রিম কোর্টের কাছে একটা ভালো অপরচুনিটি ছিল যেখানে সুপ্রিম কোর্ট জিনিসটা খুব বড়ভাবে দেখতো। তো সুপ্রিম কোর্ট এখানে কি দেখলো, দুটো জিনিস এখানে কনসেপ্ট আছে, প্রসিজার স্টাবলিশড বাই ল ভার্সেস ডিউ প্রসেস অফ ল। আমরা জানি যে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনে প্রসিজার স্টাবলিশড বাই ল আছে, মানে ল এর থ্রু যেটা আমরা মানে প্রসিজার স্টাবলিশড বাই ল এর থ্রু যেগুলো প্রসিজার গুলো স্টাবলিশড হয়ে গেছে আমরা সেইগুলোকে বেশি গুরুত্ব দিই। কিন্তু যদি আমরা ইউএসএ দেখি, ওখানকার যে সিস্টেমগুলো, ওখানকার যে ল আছে, আমেরিকার যদি ল আমরা সিস্টেম দেখি, ওখানে ডিউ প্রসেস অফ ল মানে ল তৈরি করার যে প্রসেসটা আছে সেই প্রসেসটাও ঠিক হতে হবে, অ্যান্ড দ্যাট প্রসেস শুড গো থ্রু দ্য ন্যাচুরাল ল, সেটা ওখানে দেখা যায়। আমাদের এখানে প্রসিজার স্টাবলিশড বাই ল এর থ্রু যেটা প্রসিজার স্টাবলিশড করে দিয়েছে সেভাবে দেখা যায়, সেটা একটা পার্থক্য আছে। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট টাইম when procedure established by law and due process of law এর মাঝখানে একটা কন্ট্রাডিকশন এসেছিল। তো সেখানে কি হলো, সেখানে বেসিক্যালি সুপ্রিম কোর্ট একটা লিমিটেড ভিউ নিল, অ্যান্ড সেখানে সুপ্রিম কোর্ট একটা ভালো অপরচুনিটি লুজ করলো যেখানে খুব সুন্দরভাবে একটা ভার্ডিক্ট দেওয়া যেত। তো সুপ্রিম কোর্ট যেটা বললো সেটা বললো যে আমরা ন্যাশনাল লকে খুব একটা গুরুত্ব দেব না, স্টেট যেই লটা তৈরি করেছে, স্টেট লেজিসলেচারে যে লটা তৈরি হয়েছে, অ্যান্ড দ্যাট ল ইজ মোর ইম্পর্টেন্ট। অ্যান্ড যেহেতু পিডিএ প্রিভেনশন ডিটেকশন অ্যাক্ট যেটা 1950 যেটা তৈরি হয়েছিল সেটা অলরেডি স্টেট লেজিসলেচার তৈরি করেছে, অ্যান্ড অ্যাজ পার আর্টিকেল 21 একটা রেস্ট্রিকশন যেটা দেওয়া আছে যে কোনো লোকের লাইফ অ্যান্ড পার্সোনাল লিবার্টি লোক পাবেই, বাট অনলি ইন কেস কোথায় পাবে না, সেটা হচ্ছে প্রসিজার এস্টাবলিশড বাই ল। আর যেহেতু প্রসিজার এস্টাবলিশ করা হয়েছিল ল তৈরি করে, আর স্টেট লেজিসলেচার এই লটা তৈরি করেছিল, তাই পিডিএ অ্যাক্টকে বেশি গুরুত্ব দেওয়া হলো। যদিও পিডিএ অ্যাক্ট ওয়াজ নট ইন লাইন উইথ দ্য ন্যাচুরাল ল, কিন্তু ন্যাচুরাল ল এর সাথে ওটা ইনলাইন হচ্ছে কি হচ্ছে না সেটা দেখা হয়নি। দেখা হয়েছে যে স্টেট লেজিসলেচার যে লটা তৈরি করেছে, সো দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো এখানে আমরা যদি দেখতে পারি ডিটেলসে একটু, সো কি হয়েছে, দুটো জিনিস ছিল, একটা ছিল যে প্রসিজার এস্টাবলিশড বাই ল, procedure established by law versus due process of law। সো এই পার্টিকুলার কেসে এই জিনিসটাকে বেশি গুরুত্ব দেওয়া হলো, ঠিক আছে, আর এই জিনিসটাকে গুরুত্ব দেওয়া হয়নি। এই জিনিসটাকে মেজরলি গুরুত্ব দেওয়া হয় ইউএসএ তে। সো এই পার্টিকুলার কেসে এই জিনিসটাই দাঁড়ালো যে আমরা স্টেট লেজিসলেচার যে অ্যাক্ট তৈরি করেছে সেই অ্যাক্ট অনুযায়ী কোর্ট প্রত্যেক কটা জিনিসকে দেখবে। কোর্ট এই জিনিসটা দেখতে যাবে না কি সেই ল যেটা তৈরি করা হয়েছে whether it is correct or not, whether it is in line with the natural law or not। সবসময় জুডিশিয়ারি কি করবে, লেজিসলেচার যে লটা তৈরি করে দিয়েছে সেই ল এর চোখ থেকে জিনিসগুলোকে দেখবে। Judiciary will not see anywhere. Judiciary will see through the eyes of the law made by the state legislature। আশা করি এই পয়েন্টটা ক্লিয়ার হয়েছে। সো এই পার্টিকুলার কেসে একটাই ছিল, জুডিশিয়ারি একটা নিজের একটা স্ট্যান্ড নিল। যখন আমরা জুডিশিয়াল রিভিউ বলি তো জুডিশিয়ারি কি করে, নিজের একটা স্ট্যান্ড নেয়। সো এখানে জুডিশিয়ারি যে স্ট্যান্ডটা নিল
it is more in favor of government than the citizen যেটা ফান্ডামেন্টাল রাইটটা আছে সেটাকে সাপোর্ট না করে এইখানে জুডিশিয়ারি কি করলো, গভর্নমেন্টের যে স্ট্যান্ডটা আছে সেই স্ট্যান্ডটাকে নিল। আর জুডিশিয়ারি বলল যে গভর্নমেন্ট যে লটা তৈরি করে দিয়েছে আমরা সমস্ত জিনিসকে সেই লয়ের চোখ থেকে দেখব, অ্যান্ড সেই লটা ঠিক আছে কি ঠিক নেই আমরা সেটা একদম দেখতে যাব না। আমরা কি দেখব, যে লটা তৈরি করেছে সেই লয়ের চোখ থেকে আমরা সমস্ত জিনিসকে দেখব। সো দিস ওয়াজ দ্য ফার্স্ট কেস। আমরা আগে দেখব অন্যগুলো কেসে এই ভার্ডিক্টটা আবার চেঞ্জ হয়ে গেছে, সুপ্রিম কোর্ট নিজের একটা অন্য ভার্ডিক্টে এই নিজের পজিশনটাকে চেঞ্জ করলো। অ্যান্ড সেটাই আমরা দেখবো সবসময় হবে যে সুপ্রিম কোর্ট একটা ধারণা নিজের নিল, তার কয়েকদিন পরে অন্য একটা কেসে নতুন রকম করে একটা নিজের ভার্জন দিল একটা। তো দিস থিংস আর ভেরি ইন্টারেস্টিং, এইসব দেখে খুব মজা হবে। তো আশা করি আজকে যেটা ছোট্ট করে এক্সপ্লেন করেছি একবার আবার দেখে নেবে। আর কি টার্মসগুলো শুধু মনে রাখবে, গোপালন মনে রাখবে, দুটো জিনিস নিয়ে কনফ্লিক্ট হয়েছিল, যে স্টেট লেজিসলেচার যে লটা তৈরি করছে দ্যাট ল ইজ মোর ইম্পর্টেন্ট অর দ্য ন্যাচারাল ল ইজ মোর ইম্পর্টেন্ট, এটা ছিল প্রথম কোশ্চেন। সেকেন্ড কোশ্চেন ছিল যে প্রসিজার এস্টাবলিশড বাই ল এর থ্রু যেটা প্রসিজার এস্টাবলিশড হয়েছে সেটা দেখতে হবে না ডিউ প্রসেস অফ ল দেখতে হবে। সো এই পার্টিকুলার কেসে প্রসিজার এস্টাবলিশড বাই ল দেখা হলো। আর সুপ্রিম কোর্টের জাজেস যেটা বললেন, উনি বললেন যে গভর্নমেন্ট নিজের স্টেট লেজিসলেচারের থ্রু যেটা ল তৈরি করেছে আমরা প্রত্যেক কটা জিনিস ওই ল এর চোখ থেকে দেখব, আমরা অন্যভাবে দেখব না। আর ল যেটা তৈরি হয়েছে ওটা ঠিক কিনা সেটা দেখার কোনো দরকার নেই, ল যেটা হয়েছে সেই অনুযায়ী জিনিসগুলো আমরা সব কিছু কাজ করব। আর যেহেতু পিডিএ 1950 একটা স্টেট লেজিসলেচার থেকে পাস করে করা হয়েছিল সেই জন্যই এটা আপহেল্ড করা হলো, আর এই পার্টিকুলার কেসটা রিজেক্ট করা হলো, অ্যান্ড এই কেসটা একি গোপালনের আগেনস্টে হলো। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য একি গোপালন কেস। আমরা নেক্সট ভিডিওতে অন্য একটা কেস নিয়ে ডিসকাস করব, আর আস্তে আস্তে করে আমরা সমস্ত কেসগুলো ডিসকাস করব। সেখান থেকে কয়েকটা কি টার্মসগুলো 3-4-5টা কি টার্মসগুলো সেটা তুমি মনে রাখবে, অ্যান্ড দ্যাট উইল বি সাফিসিয়েন্ট টু হেল্প ইউ টু আনসার দ্য কোয়েশ্চেন্স ইন দ্য WBCS exam. Okay, thank you so much. Happy learning.